স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৪৯ লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। চারপাশে পবিত্র ঈদের উৎসবমুখর রেশ। দুপুরের প্রখর রোদের তেজ কিছুটা হলেও কমে এসেছে। শিকদার বাড়ির অন্দরমহলে উত্তেজনা এক চূড়ান্তে। দীর্ঘ ১ মাস লম্বা সফর শেষে তৌসির আজ ইন্ডিয়া থেকে ফিরেছে। ভাইদের সাথে একান্ত কিছু সময় কাটানো আর বেশ কিছু ব্যবসায়িক ঝামেলার চক্করে ওরা এখনো আটকে পড়েছিল। ৩ ভাই মিলে পুরো গুজরাট, মুম্বাই থেকে শুরু করে দিল্লি অলিগলি চষে বেরিয়েছে। নিজেদের জীবন অন্যরকম, সেরা আর বাঁধনহারা এই অধ্যায় কাটিয়ে আজ তারা নিজ ঘরে ফিরেছে। এদিকে নাজার মনের ভেতর চলছে আজ তো এক কালবৈশাখী ঝড়। বিবি জান নিজে গিয়ে রমজানের ঠিক আগের দিন ওকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। বিয়ের পর প্রথম রমজান, মেয়ে কি তার বাপের বাড়ি পড়ে থাকবে? এ কি মানায়? কিন্তু নাজার ভেতরে অভিমানী সত্তাটা রীতিমতো ফুঁসছে। তৌসিরের ওপর এক পাহাড়সম রাগ জমে আছে তার। যাওয়ার সময় ৭ দিনের কথা বললে গেলেও লোকটি অবলীলায় মাসের পর সময় কাটিয়ে পরে কিনা দেশে ফিরছে। বিগত ১০ দিন ধরে ওর সাথে তৌসিরের ঠিকমতো কথাই হয়নি। গত ২ দিন তো যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। অভিমানের পারদ চড়তে চড়তে এখন যেন একদম পর্যায়ে পৌঁছে গেছে। নাজা মনে মনে ঠিক করলো এক প্রাচীনে তুলে বসে তৌসির এলেও সে নিজ থেকে একটা কথা বলবে না তার সাথে। লোকটার অস্তিত্ব এড়িয়ে চলবে। জোহরের ঠিক পরপরই তৌসিরের গাড়ি এসে বাড়ির পৌটিতে থামে। ক্লান্ত বিধ্বস্ত কিন্তু চোখে মুখে এক প্রশান্তি নিয়ে তৌসির বাড়ির ভেতরে পা রাখতে নিমেষে পুরো বাড়িটা এক অন্দরমহলে যেন আনন্দঘন হট্টগোল ফেটে পড়ল। তৌসির ড্রয়িং রুমে দেখেই বাড়ির ছোট্ট দলে সবাই ছো মেরে ঘিরে ধরে ওকে। সবার একটাই দাবি, সালামি। সফরের ক্লান্তি তৌসিরের চুলগুলো উস্কো খুস্কো অবস্থা। সে স্বভাবসুলভ গম্ভীর মুখে পকেট থেকে একটা ১০ টাকার নোট বের করে ওদের দিকে বাড়িয়ে দেয়। নির্বিকার ভঙ্গিতে বলে, ২৫-৫০ পয়সা করে সবার মধ্যে ভাগ করে নে। অথচ মজার ব্যাপার হলো ছোটটা একটা সামান্য ১০ টাকার নোটটাই অতি আদরে লুফে নিল। বছরের এই একটা দিনই তাদের রাজবাড়ি তৌসির ভাই নিজের হাতে ওদের টাকা দেয়। তাই এই নামমাত্র সালামি ওদের কাছে এক অমূল্য স্মারক। এমনকি হট্টগোলের মাঝে নাজেম চাচা আর মিনাজ মামাও মজা করে তৌসিরের কাছে সালামি দাবি করে বসেন। তারা খুব ভালো করেই জানে তৌসির কানাকড়িও দেবে না। তবু এই খুনসুটি তাদের ঈদের এক অলিখিত নিয়ম। তৌসির পকেট থেকে দুটো চকচকে ১ টাকার কয়েন বের করে দুজনের হাতে ধরিয়ে দেয়। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, নে, লজ্জা তো নাই তো গো, ভাতিজার কাছে সালামি চাস, যা দিলাম। চারপাশে কোলাহলের মাঝে বিবি জান ধীর পায়ে তৌসিরের দিকে এগিয়ে আসেন। ওর কাঁধে আলতো করে হাত দিয়ে একরাশ স্নেহমাখা কণ্ঠে বললেন, জাগে গোসল টোসল সেরে আয়, অনেক কথা বাকি আছে। তৌসির একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বুকের ভেতর জমে থাকা একটা চাপা শূন্যতা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। পরিশ্রান্ত স্বরে সে বলে, হ্যাঁ, আমার অনেক কাম বাকি, কিন্তু আমার বউ কই? বিবিজান ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, তুই ঘরে যা, আমি পাঠাইতেছি ওরে। আচ্ছা বলে তৌসির নিজের ঘরের দিকে পা বাড়ায়। সে চোখের আড়াল হতেই বিবিজান মুখে এক হাসি রূপটা নিমেষে উদা হয়ে যায়। তৌসিরের যাওয়ার পরে এক তীক্ষ্ণ বিষাক্ত দৃষ্টিতেই তাকিয়ে থাকে তিনি। চোখের তারায় ফুটে ওঠে ভয়ঙ্কর শীতল আক্রোশ। মনে মনে দাঁত চেপে আওড়ায়, তোর শেষ ঠিকানায় শিকদার বাড়িতেই। তোকে এটা আবারও মনে করাতে হবে, জানোয়ারের বাচ্চা। ক্ষণিকে এসে হিংস্র রূপটা সযত্নে একটা অদৃশ্য মুখোশে আড়াল করলো। বিবিজান নিজেকে সামলে নেয়। ধীর পায়ে রান্নাঘরের দিকে পা বাড়ায় তিনি। রান্নাঘরের ভেতরটা এখন অন্যরকম, এক উষ্ণতায় ভরপুর। চুলার আছে নাচার ফর্সা মুখটা হালকা লালচে হয়ে আছে। সে এক মনে রুটি সেঁকছে আর তার চারপাশে ইকরা সিমরান কে নিয়ে বসে চলেছে আড্ডা জাঁকজমকপূর্ণ। একটু আগে সেখানে এক প্রকার মিঠাশিটা নাটক করে নাজা প্রায় জোর জুলুম করে ইকরার কাছ থেকে সালামি আদায় করেছে। ইকরা তো কিছুতেই টাকা হাতছাড়া করতে দেবে না। শেষমেশ সিমরান আর নাজা নিয়ে ইকরার পায়ে পরে সালামি করে, তারপরে সালামিটা আদায় করেছে। তবে নাজার হাতে টাকা আসতেই নাকি সিমরান নাজার পাশে সালামি করে আর সেই টাকাটার বড় অংশ নিজের পকেটে পুরে নেয়। এই ২ ননদের সাথে নাজা একদম নিজের আপন বোনের মতোই মিশে গেছে। সম্পর্ক সব জড়তা কেটে গেছে। এমনকি মায়ের সাথে সম্পর্কের যেন আলাদা একটা বরফ তৈরি হতে শুরু করেছে। বরফটা ধীরে ধীরে গলছে। নিজেদের অতীত আচরণের জন্য নাজা নিজ থেকেই
মায়ের কাছে সরি বলেছে, কারণ নাজার খুব ভালো করেই বোঝে মন থেকে একবার কাউকে ভালোবাসলে তাকে মুছে ফেলাটা অতটাও সহজ না। মনের গভীরে কোথাও কোথাও সে থেকে যায় ঠিকই। এবার আসা যাক নাজার সালামের বিশাল অঙ্কের হিসাবে। নিজের বাপ চাচা বড় ভাইয়ের সাথে থেকে এবার সে 6,60,000 টাকার মতো এক অকল্পনীয় অঙ্কের সালামি পেয়েছে। এত টাকা কেন? এর পেছনে কারণটা বেশ চমকপ্রদ। ওর চাচা, ফুপা আর প্রবাসী কাজিনরা যদি অল্প করেও পাঠায়, তবুও এক একজনের কাছে 40-50 হাজার অনায়াসে চলে আসে। আর বাড়ির ভেতরে সদস্যরা 1,500-3,000-4,000 করে। তালুকদার এমনিতেও যথেষ্ট খানদানি এবং বিত্তশালী পরিবার, আর তার উপর তাদের বংশের জনসংখ্যা হয়তো চীনা জনগোষ্ঠীকেও হার মানাবে। তাই এদের বিশাল অঙ্কের টাকা ওঠাটা তাদের জন্য ডাল ভাত। শ্বশুর বাড়ি থেকেও সে প্রায় 20,000-এর মতো পেয়েছে। তবে এই বিপুল পরিমাণ অর্থ নাজা নিজের কাছে জমিয়ে রাখেনি, নিজের বাড়ির ভাগ্নে ভাগ্নি ভাই বোনদের দুহাত ভরে বিলিয়ে দিয়েছে। এত বিলিয়ে তারপরও 4 লক্ষ টাকা অবশিষ্ট ছিল তার কাছে। সেখান থেকে পুরো 1 লক্ষ টাকা করকরে নোট সে শ্বশুরবাড়ি, দেব, ননদ, ভাইপোদের মাঝে অবলীলায় ভাগ করে দিয়েছে। বড় ভাবি বলে কথা, তাই একটু বড় করতে হয়। যদিও তৌসির যদি ঘুণাক্ষরেও জানতে পারে যে তার বউ 1 লক্ষ টাকা শুধু সালামি হিসেবে বিলিয়ে দিয়েছে, তবে নির্ঘাত হার্ট ফেল হওয়ার উপক্রম হবে। সব মিলিয়ে নাজার কাছে এখন 3,60,000 টাকা পড়ে আছে। এতগুলো টাকা দিয়ে সে কি করবে তা ভেবে ভেবে নিজে কুল কিনারা পাচ্ছে না। এর ভাবনার মাঝে বিবিজান এসে তাকাতে দেয় নাজাকে, ঘরে যা, অনেক তো গল্প মারছিলি, তৌসি তোর জন্য অপেক্ষা করতেছে। কথাটা কানে আসা মাত্র নাজার বুকের ভেতর এক লোহমাই ছ্যাদ করে ওঠে। এতদিন ধরে সযত্নে জমিয়ে রাখা একরাশ গাঢ় অভিমান বিদ্যুতের মতোই যেন শিরায় শিরায় বেড়ে ওঠে, তারপর নেমে যায় সারা শরীরে, অবেশ করে দেয়। কোনো মতে মাথা নেড়ে অত্যন্ত ধীর পায়ে, অনেকটা যন্ত্রচালিত কোনো কিছুর মতোই সে নিজের ঘর থেকে এগোয়। গায়ে জড়ানো ভারী পোশাকটা আজ বড্ড দমবন্ধকর লাগছে তার কাছে। তাকে বিবিজানের বেশ দামি আর ভারী কাজের একটা 3 পিস দিয়েছে ঈদ উপলক্ষে। ইকরে একটা দিয়েছে, তৌসিরের বাবাও দিয়েছে একটা। বাবার বাড়ি থেকে শিকদার বাড়ি আসার সময় বিদেশি আনা প্রচুর কাপড় পেয়েছে সে। আর নাজার জন্য তো 2টা লাগেজ ভর্তি অগণিত উপহার আগে থেকেই দেওয়া হয়েছে নিজের পরিবারের চোখে। সে সবসময় আদরের রাজকন্যা, এক বিপুল সুন্দর প্রাচুর্য আর ভালোবাসা তার জন্য সবসময় বরাদ্দ থাকে। বাবা মায়ের পায়ে পায়ে ঘরে দরজার সামনে এসে থমকে দাঁড়ায় নাজা। বুকের ভেতরটা কেমন অবদ্ধ রকম ধুকপুক করছে। কিসের স্পন্দন সে নিজেও ঠিক বুঝতে পারছে না। কাঠের ভারী পাল্লাটা ঠেলে সে ঘরের ভেতরে সামান্য ঢুকতে সাহস পায়, যেন আজ সে সঞ্চয় করে নিয়েছে সাহস। হাত দুটো অকারণেই থরথর করে কাঁপছে তার। অবশেষে ধুকপুক বুকে দরজা ঠেলে ভেতরে পা রাখতেই তার দৃশ্য স্থির হয়ে যায়। ঘরের ঠিক মাঝখানে চেনা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তৌসি। দীর্ঘদিন পর নিজের সবুজ বাঘিনীকে এভাবে অপ্রকাশিতভাবে সামনে আসতে দেখে তৌসিরের বুকের খাঁচার জান পাখিটা যেন ফুরুত করে ওঠে। মনের গহীনে এক ঝাঁক রঙিন প্রজাপতি আর ঘাস ফড়িং একসাথে ডানা মেলে উড়তে শুরু করে ওর। নাজার পরনে আজ একটা নিরেট কালো জর্জেটে 3 পিস। এই মেয়েটা যে কেন এত কালো রঙের পোশাক পরে, কালোর আবরণে ঘিরে রাখে নিজের রূপকে, তৌসির তা জানে না। সে মুগ্ধের মতো এক দৃষ্টে তাকিয়ে আছে আপাদমস্তক নাজার দিকে। পরপর 2 কদম এগিয়ে এসে নাজার দিকে ঠোঁটের কোণে চিরচেনা হাসি ঝুলিয়ে খানিকটা রসিকর সুরে সালাম দেয়, আসসালামু আলাইকুম মহারানী, কেমন আছেন? নাজা সরাসরি তৌসিরের চোখের দিকে তাকায় না, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ রেখে নির্বিকার অর্থে শীতল কণ্ঠে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। এরপর খুব স্বাভাবিক ভঙ্গিতে সে চোখ তুলে তৌসিরের দিকে তাকায়। তার চোখে একরাশ শান্ত ভঙ্গিমা দৃষ্টি কি পরিমাণ তোলপাড় করছে, যা তৌসিরের কোনোভাবেই টের পায় না। তাই তাকিয়ে তাকিয়ে যান্ত্রিক গলায় সে জিজ্ঞাসা করে, বিবিজান বলেছেন আপনি ডেকেছেন? আমি কাজে ছিলাম, আপনার কি কোনো কিছু প্রয়োজন? তৌসির ঠোঁটের ফিকে হাসি এনে মিলিয়ে যায় কথাটিকে শুনে। সে নাজার অভিমানী রূপটা খুব ভালো করেই চেনে। আরেকটু এগিয়ে এসে একেবারে নাজার মুখোমুখি এসে দাঁড়ায়, সরাসরি ওর চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, নাটক করিস না, রেগে আছিস? রাইজার, ইন্ডিয়াতে তো আর হাঙ্গা করতে যাই নাই, কাজে গিয়েছিলাম, আটকা পড়ছিলাম। নাজা তৌসিরের কথায় বিন্দুমাত্র রাগ বা উত্তেজনা দেখায় না, বরং শান্ত অবিচল এক দৃষ্টে তাকিয়ে থাকে। কণ্ঠস্বর আগের মতো রেখেই বলে, আসার
পর শুরু আসার পরই শুরু করে দিলেন। তৌসির এবার আর দূরত্ব রাখে না, দু হাত বাড়িয়ে নাজার গাল দুটো আলতো করে ছুঁয়ে দেয়। স্পর্শে সেই পরিচিত উষ্ণতা নাজার ভেতরটা কেঁপে ওঠে। সে বাইরে নিজেকে শক্ত রাখলেও তৌসিরকে উপেক্ষা করার সাধ্য যে তার নেই। আমি কি শুরু করলাম? না, আমি তো করি নাই কিচ্ছু। আমি তো রোমান্সের একটা দারুণ মুডে ছিলাম, কিন্তু তুই তো এই টুটুট মার্কা কথাবার্তারা বইলে আমার মুডটা দিলি খাইয়া। তুই বলিস কেন যে কোনো প্রয়োজন আছে কি না? আমার প্রয়োজন হবে মানে? এতদিন পর ফিরে আসছি, তোকে আমার দেখার ইচ্ছে হইতে পারে না? এটা কি প্রয়োজন নাকি? বউরে দেখা কি কোনো সময় মানুষের প্রয়োজন হইতে পারে? নাজা তৌসিরের হাত দুটো নিজের গাল থেকে সরাতেই নির্লিপ্ত গলায় বলে, সরুন, আমার সব ফালতু আদিক্ষেতার কোনো প্রয়োজন নেই। দেখা তো হয়েছে, এবার ছাড়ুন, আমার কাজ আছে। তৌসির নাসর বান্দার জেদি গলায় বলে ওঠে, না দেখো, দেখা শেষ হয়নি। তাহলে দেখুন, দেখে শেষ করুন, আমার ভালো লাগছে না। কথাটা এক প্রকার ছুড়ে দিল নাজা। তৌসিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল, আর বিন্দুমাত্র অপেক্ষা করে না, তার কথা আর বাড়ায় না, সোজা ঘর থেকে বেরিয়ে যায়। বাতাসে শুধু রেখে যায় তার শাড়ির খসখসে শব্দ আর চিরচেনা সুবাস। তৌসির হতভঙ্গ হয়ে খোলা দরজার দিকে তাকিয়ে থাকে। কি হলো এটা? নাচে রাখবে, অভিমান করবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু এ কেমন ডাক, এ কেমন প্রত্যাখ্যান সে আশা করেনি। ও কিছুক্ষণ চুপ থেকে সেথায় দাঁড়িয়ে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে গোসলের গামছাটা হাতে তুলে নেয়। ঠোঁটের কোণে এক প্রকার মৃদু হাসি ফুটিয়ে ওঠে তার। মনে মনে ভাবে, এই মেয়ে এখন কাজের বাহানা দেখিয়ে পাল্টাচ্ছে বটে, কিন্তু রাতে তো ঠিকই ধরা দিবে হাতের মুঠোয়, তখন দেখবে কোথায় পালায়। অন্যদিকে দ্রুত পায়ে হেঁটে যায় নাজার ওই আকস্মিক পলায়নের কারণে সে নিজেই খুব ভালো করে জানে। সে বুঝতে পেরেছিল আর কিছুক্ষণ ওই ঘরে থাকলে তৌসির ওর সামনে দাঁড়াতে তার ভেতরের বরফ গলতে শুরু করবে। তৌসির তার জমানো সব রাগ পানি করে দিবে মুহূর্তেই। ছলে বলে যে সে নিজের মায়ায় ঠিক ভুলিয়ে নিবে সমস্ত অভিমান, কিন্তু নাচা এখন কিছুতেই গলতে চায় না। নিজের অভিমানটাকে সে আর একটু লালন করতে চায়। নিজেকে নিজের দুর্বলতায় নিয়ে বাঁচতে গেলে এই পলায়ন ছাড়া আর কোনো কিছুর উপায় ছিল না নাজার কাছে। রাত 9টায় বিষগ্ন প্রহর। শিকদার কুঠুরিতেই স্যাঁতস্যাঁতে দম বন্ধ করা এক গোপন ঘরে, জীবনের ছায়ার তলে মনে হচ্ছে প্রদীপের আলোয় জীবন্ত হলেও কিছু। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কালো চাদর, হরেক রকমের উপচার, শুকনো হরেক রকম সিঁদুরের মাখানো মাটির পুতুল, ধূপের ধোয়া আবচ্ছন্ন তামার পাত্র, আর অদ্ভুত সব নকশা আঁকিবুকি পার্চমেন্ট। বাতাসে ভাসছে কর্পূর আর আগরবাতির রক্তের এক বমিয়ানা মিশ্র গন্ধ। সেই ঘরে ঠিক মাঝখানে টিমটিম আলো আধারিতে বিবিচানের সামনে হাঁটু গেড়ে বসে আছে তৌসির। তার দু চোখে রাজ্যের ক্লান্তি আর করুণ আকুতি। বিবিচানের প্রাণহীন দুই হাত নিজের কম্পিত মুঠোয় শক্ত করে চেপে ধরে গলার স্বর আটকে আসছে, তবু মরিয়া হয়ে বলছে, বিবিচান, তুমি এমন কেন করতাছো? দিয়া দাও না দলিলটা, আমি কথা দিছি তোমারে, যা কইবা তাই করমো। মামের কাছ থেকে তো দলিলটা তোমার কাছেই রাখা ছিল, তাই না? আজ বিকেলবেলা বৃদ্ধাশ্রমে থাকা মামের কাছ থেকে জেনে এসেছে এই সর্বনাশী কথা। তামিল ভাষায় লেখা সেই মূল্যবান দলিলটি নিছকই অপ্রয়োজনীয় কাগজ ভেবে মামি নিজের অজান্তে তুলে দিয়েছিলেন বিবিচানের হাতে। গত 8 ঘন্টা ধরে তৌসির একটানা মিনতি করে যাচ্ছে, কিন্তু বিবিচানের মুখে কোনো কথা নেই। অবশেষে কুঠিরে নৈশব্দতা ভাঙে। তৌসিরের চোখের দিকে স্থির তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বিবিচান উচ্চারণ করে, দিব, তবে শর্ত আছে। তৌসির উৎকণ্ঠ সূক্ষ্ম কণ্ঠে বেরিয়ে আসে, কি শর্ত? বিবিচানের কণ্ঠস্বরে এবার আরো ধীর গলায় বললেন, সারা জীবন তোকে তৌসিরকে শিকদার বাড়ির হয়ে বাঁচতে হবে। আমি মরে গেলেও এই শিকদার বাড়ির সাম্রাজ্যের সমস্ত দায়িত্ব তোর কাঁধে তুলে নিতে হবে, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। শুধু আমার এই জিন সাধনার ভার বাদে পারবি নিতেই জোয়াল? কথাগুলো শুনে যেন বাজ পড়ল তৌসিরের মাথায়। স্তব্ধ হয়ে গেল সে। এত বড় এক অন্ধকার সাম্রাজ্য, এত সব পাপ আর রক্তমাখা দায়ভার সে কি করে সামলাবে একা? তৌসির নিশ্চুপ দেখে হঠাৎই খাদের মতো গভীর গলায় খোখো করে হেসে উঠল বিবিচান। তাচ্ছিল্য সুরে বলল, জানতা পারবি না, তোর ধাতে সইবে না, তাও দলিলের চিন্তাও চিরতরে বাদ দে। কিন্তু তৌসির ফটফটে ওঠে, অথই জলে খড়কুটো আঁকড়ে ধরা মানুষের মতো মরিয়া হয়ে বলে, আমি পারবো, তুমি যা বলবা, যেমনে বলবা সব পারবো, শুধু কও তুমি দলিলখানা দিবা।
তৌসির এই শর্তস্বরূপ রূপ দেখে বিবিজান কুচকানো ঠোঁটে ফুটে ওঠে পৈশাসিক এক রহস্যময় হাসি। তিনি তৌসিরের দুবাহু শক্ত করে চেপে ধরে তাকে এক ঝটকায় টেনে দাঁড় করায়। হিসে বলে, তুই যদি নিজের ভাইদের থেকে সব হিসেব চিরতরে চুকিয়ে এখানে আজীবনের জন্য থেকে যাস, তবেই আমি তোকে দলিলটা দিয়ে দিব। আমার সোজা কথা, তুই আমার নাতি হয়েই ঠিক এভাবেই আছিস, এভাবেই থাকবি। এই শিকদার বাড়ির সব সামলাবি, তালুকদারদের ঝিয়ের সাথে সংসার করবি, 3-4টে সন্তান নিবি। পোলা হলে একেবারে এই তৌসির শিকদারের মতোই গড়বি তাকে। হবে, রাজি আছিস? তৌসির বিন্দুমাত্র কালক্ষেপণ করে না, কোনো অদৃশ্য সুতোর টানে যন্ত্রের মতোই স্বরে বলে, রাজি। বিবিজান চোখের ইশারায় কিছু একটা বোঝাতেই তৌসির নিজের ডান হাত বাড়িয়ে দেয়। কোত্থেকে একখানা ধারালো রূপালো ছোড়া এসে তৌসিরের হাতের তালু বরাবর চিরে দেয় বিবিজান। ফিনকি দিয়ে দুফোঁটা রক্ত বেরিয়ে গড়ে। রক্তমাখা আঙ্গুলটা চেপে বিবিজান সতর্ক করার সুরে বলে, মনে থাকে যেন, নয়তো। বিবিজান বাক্য শেষ করার আগে তৌসির শূন্যে প্রাণহীন দৃষ্টি দেওয়ালে নিবদ্ধ মোহগ্রস্তের মতো বলে ওঠে, নয়তো আমার ধ্বংস নিশ্চিত। এ কথা শুনে পরম তৃপ্তিতে হাসে বিবিজান। তৌসিরের কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই জন্যই তো তোর জন্য আমার ভরসা করি। আমি চাইলে এসব আমার অন্য কোনো পুলারে দিতে পারতাম, আমি চাইলে এসব আমার অন্য পুলারে দিয়া দিতাম, কিন্তু আমি জানি তুই এসবের যোগ্য। এই শিকদার সাম্রাজ্যে পুরো ঠিকানা আমার পর তুই একাই সামলাতে পারবি। যা এবার বাড়ি যা, বইয়ের লগে সময় কাটা। মাসখানেক তুই ছিলি না, মাইয়া শুধু ছটফট করতেছিল। একটা ভারী দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে তৌসিরের। ঠোঁটে এক ফিকে করুণ হাসি রেখা টেনে ঘরের দিকে পা বাড়ায় সে খুব ভালো করে বুঝতে পারছে নিজের হাতে আছে নিজের মৃত্যু পরায়ণ করে আসলো। শরীরটা তার বেঁচে রইল ঠিকই, কিন্তু আত্মাটা আজীবনের জন্য নিলাম করে দিয়েছে এই অন্ধকারের কাছে, অনুভূতিহীন এক জড় পদার্থের মতো এক জন্ত লাশ হয়ে। পা টেনে টেনে সামনের দিকে এগোচ্ছে তৌসির। বিবিজানের কাছ থেকে জোর করে আনা অসম্ভব যেন কিছু, কারণ উনি মানুষ না, উনি একজন রাক্ষস বটে। তৌসির দরজার ওপাশে অন্ধকারে মিলিয়ে যেতেই প্রকট উন্মাদনায় অট্টহাসিতে ফেটে পড়ল বিবিজান। শুধু একা নন, চারপাশে গা ছমছমে অন্ধকারে লুকিয়ে থাকা অদৃশ্য জিনেরাও তাদের মালকিনের সাথে গলা উঁচিয়ে বিকট অমানবিক শব্দে কেঁপে উঠল পুরা কুঠির বাড়ি। রাত 10টা। শহরের কোলাহল ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে, কিন্তু তৌসিরের ভেতরে ঝড়টা সবে মাথাচাড়া দিয়ে উঠেছে। বেলকনির আধো অন্ধকার সোফায় এলিয়ে গা বসে আছে সে। সামনে কাচের টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিয়ারের বোতলগুলো রাতের আবছা আলোয় কেমন বিষণ্ণ দেখাচ্ছে। আঙুলের ফাঁকে ধরা সিগারেটের জ্বলন্ত লাল বিন্দুটা যেন ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে যাচ্ছে রাতের বাতাসে। নির্ঘুম রাতের ক্লান্তিতে তার চোখের জবা ফুলের মতোই লাল হয়ে উঠেছে। জীবন তার সাথে এই মুহূর্তে যে নির্মম পাশা খেলা খেলছে, তা সে কোনোভাবে মেনে নিতে পারছে না। এতদিন তার জীবন চলছিল না এক নিশ্চিন্ত ছন্দে, আর এখন হঠাৎ করেই সে আটকে পড়েছে এক অচেনা গোলকধাতায়। এই পাপের সাম্রাজ্যে আনমনা শিকল জন্মভূমি ফেরার পথ চিরতরে বন্ধ করে দিয়েছে সে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ডুকরে কেঁদে উঠতে চাইলে তৌসির চিৎকার করে আকাশ বাতাস চিরে নিজের অসত্য জানান দিতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো কিছু বের হচ্ছে না। সবকিছুর মূল ওই একটা দলিল, সেই মহামূল্যবান দলিলটা বড্ড জরুরি। ওটা নেই তো তাদের অস্তিত্ব শূন্য। তাই তো বাধ্য হয়ে নিয়তির কাছে হার মেনে নিয়েছে সে, হয়তো। আর এই বা কি করার ছিল তার এছাড়া? ঘোর লাগা দৃষ্টি তৌসির নতুন এক বিয়ারের বোতলে হাত বাড়াতে হঠাৎ এক ঝটকায় শীতল হাওয়ায় বেলকনিতে উপস্থিত হলো নাজা। ছো মেরে তৌসির হাত থেকে বোতলটা হাতে তুলে নেয়। তৌসির ঠিক পাশে তাকাতেই সোফায় ধপ করে বসে পড়ে। বোতলের সিপি খুলেই ঠোঁটের এক চিলতে হাসি ফুটিয়ে খিলখিল করে হেসে ওঠে। আপনি একা খাচ্ছেন কেন? আমিও খাই। আপনাকে চিয়ার্স করি। আপনি বরং আরেকটা নিন। কথাগুলো বলেই তা নাঝা যখন সত্যি সত্যি বোতলটা নিজের ঠোঁটে ছোঁয়াতে যাবে, তৌসির থাবা মেরে তার হাত থেকে সেটা কেড়ে নেয়। একটা রুক্ষ রাগান্বিত গর্জনে ফেটে পড়ে, এই মাদারচোদের নাতি, মরবি নাকি? বাপের বংশে কখনো খাসনি এই জিনিস, এখন আসছিস পণ্ডিতি করতে? হ্যাঁ? গালমন্দ শুনে নাজা বিন্দুমাত্র রাগ করে না, বরং একটা ভারী দীর্ঘশ্বাস ছাড়ে। খুব শান্ত গভীর চোখে তৌসিরের বিপর্যস্ত চেহারার দিকে তাকায়। খায়নি তো, টেস্ট করে দেখতে চাইলাম।
তা আপনি এমন বাংলা সিনেমার নায়কদের মতো কাহিনী করতেছেন কেন? কি হয়েছে আপনার? এত গিলছেন কেন? তৌসির কিছুটা অবাক হয়। তাকে এমন করতে দেখার পরও নাজা যেন স্বাভাবিক আছে। তাকে খানিকের জন্য ভাবায়। হাতের সিগারেটে কষে আর একটা টান বসিয়ে একরাশ ধোঁয়া শূন্য ছেড়ে দেয়। তারপর উদাস গলায় বলে, তুই বুঝবি না এসব। আর আমি বেশি গিলি নাই, শুধুমাত্র এক আধ বোতল গিলছি। কথাটুকু শুনে বেলকনিতে মুহূর্তে এক ভারী নৈশব্দ নেমে আসে। নাজা কিছুক্ষণ নিশ্চুপে বসে থাকে। নৈশব্দতা ভেঙে একসাথে বড়ই মোলায়েম অনুশোচনায় ভেজা স্বরে ডাকে দেয় সে, তৌসির। আমি না আপনাকে কিছু বলতে চাই। তৌসিরের ঠোঁটের কোণে একটা ফিকে হাসি, বেদনার্থ হাসি ফুটে ওঠে। কি? নাজা একটু নড়ে চড়ে বসে। আজ সে প্রণ করেছে সব সত্যি তৌসিরকে জানিয়ে দেবে। আর কোনো লুকোচুরির মিথ্যা ভার সে বইতে পারবে না। সত্যি বলার পর যা হওয়ার হবে। বুকের ভেতর সম্পূর্ণ সময় সঞ্চয় করে তৌসিরের রক্তবর্ণ চোখের দিকে সরাসরি তাকায় সে। কাপা কণ্ঠস্বরে বলে ওঠে, এটাই যে আমি আপনাকে আবারও ঠকিয়েছি। আমি আপনার সাথে তালা ভাই। নাজা কথাটুকু শেষ করতে পারে না, তার আগে তৌসির হু হু করে হেসে ওঠে। সেই হাসিতে মিশে আছে বুক ফাটা অবজ্ঞা, শূন্যতার তীব্রতার বিষাদ। সে তাচ্ছিল্য সুরে বলে ওঠে, তুই তালাকে বাঁচানোর জন্যই আমার লগে নাটক শুধাইছস। তা আমি জানি। তোমার নোবেলপ্রাপ্ত গদ্দার বাপ চাচারা এসব করতে যাতে আমার ক্ষতি করতে পারে। কিন্তু মেন কথা কি জানিস? তুই নাটক করতে করতে সত্যি সত্যি আমার লগে মিলাইয়া গেছস, যে তুই নিজেও জানোস না। কথাগুলো সে সজোরে চাবুক কষার মতোই নাজার সত্যকে করলো। সে পাথর হয়ে আছে। কি বলবে, কি প্রতিক্রিয়া দিবে, কিভাবে দিবে, কি দেখবে, কিছুই বুঝতে পারছে না। তৌসি সব জানে। সব জেনেও সে তাকে এত কিছু দিল, একটা দিন কিছুও বলল না। সস্তত্ব গ্রাস করছে তাকে। বুকের ভেতর অপরাধবোধ জাগ্রত হচ্ছে। নাজার দুমড়ে মুচড়ে যাচ্ছে তার বুকের ভেতরটা। কাঁপা কাঁপা গলায় অস্ফুট স্বরে জিজ্ঞাসা করে, আপনি আপনি সব জেনেও আমাকে কিছু বললেন না? আপনি কি আমাকে খুব ঘৃণা করেন তৌসির? তৌসির হাতে থাকা সিগারেটের নীলচে ধোয়া কুণ্ডলি পাকিয়ে সে ধোয়ার আস্তরণ ভেদ করে তৌসির এক দৃষ্টি তাকায় নাজার দিকে। নাজা ওই কালচে সবুজ মারাত্মক মোহনীয় দৃষ্টি চোখে তাকে তৌসিরের দৃষ্টির কোনো অদম্য তৃপ্তা আটকে আছে। কিছুক্ষণ নাজার দিকে তাকিয়ে থেকে ও শুধায়, তোরে ঘৃণা করার ক্ষমতা আমার নাই। তোর সব দোষ মাফ, কারণ তুই যে আমার বউ। কথাগুলো শুনে থমকে যায় নাজা। অবিশ্বাস্য একঘেয়া তার পা দুটো মেঝের সাথে আটকে যায় যেন। সে তৌসিরের দিকে কিছুটা এগিয়ে আসে। তার শরীর থরথর করে কাঁপছে। হাতের আঙুলগুলো ভার অনুশোচনায় জড়ো হয়ে গেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা আশ্রে যাচ্ছে। হৃৎপিণ্ডটা জখমভাবে দিচ্ছে। পাঁজরের হাড়ের ওপর ধুকপুক করছে। ধুকপুক ধুকপুক করে কত না জঘন্যভাবে না সে ঠকিয়েছে তৌসিককে। কত বড় বিশ্বাসঘাতকতা করেছে। আর সেই ভয়ঙ্কর মানুষটা কিনা এত সহজভাবে সব অপরাধ ক্ষমা করে নিচ্ছে। নাজা তৌসিরের চোখে চোখ রেখে কম্পিত গলায় জিজ্ঞাসা করে, সত্যি আপনি আমায় মাফ করবেন? সত্যি বলছেন? তৌসিরের চোখে মুখে এক নির্লিপ্ততা। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, যা বুকের ভেতর কোনোদিন চাপা আগুন থেকে বেরিয়ে আসে। দৃষ্টিটা নাজার মুখ থেকে এক চুলো না সরিয়ে সে বলে, তাছাড়া তার কিছু করার নেই আমার। তোকে শাস্তি দিতে গেলেও যে নিজেই মরে যাব। তার চেয়ে বরং তোর সব দোষ মাফ। তোর সব দোষ আমার, তুইও আমার। এই নিরস্ত কথাগুলোর পর নাজার অন্তর নিয়ন্ত্রণ হারালো যেন। শেষ সূত্রটুকু ছিঁড়ে গেল আত্মা নিয়ন্ত্রণের। সে আর কোনো কথা বলতে পারে না। তীব্র এক অপরাধবোধ অজানা আবেগে ঝাঁপে পড়ে তৌসিরের বুকে। আষ্টি বৃষ্টি জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দেয়। চোখের পানিতে ভিজিয়ে দেয় তৌসিরের শার্ট। ফুপিয়ে ফুপিয়ে ভাঙা গলায় বলতে থাকে একের পর এক কথা, আমাকে মাফ করে দিন তৌসির। আমার মতো একজন গদ্দার হয়তো মাফ চাওয়া উচিত না বা মাফ করা উচিত না, কিন্তু আমি সত্যি আপনার কাছে মাফ চাই। আগে সবসময় চাইতাম তালা ভাইয়ের সাথে থাকতে, কিন্তু এখন আমি আপনার সাথে থাকতে চাই। তার মানে এই নয় যে আমি ওনাকে ভালোবাসি না। আমি তালা ভাইকে ভালোবাসি, এখনো বাসি, প্রচণ্ড বাসি। কিন্তু আমি শুধু চাই উনি নিজেই ভালো থাকুক। আর আমি চাই আমি আপনার সাথে সাধারণ সংসার করে ভালো থাকতে। আমি চাইলেও থেকে যেতে চাই এইখানে। আমি জানি এসব জানার পর আপনি আমাকে তালাক দিয়ে দিবেন। তারপরও বলছি আমি সত্যি আপনার সাথে থাকতে চাই। আপনি আপনি আমার আসক্ত হয়ে গেছেন। কতটুকু বলতে গিয়ে নাচে কান্নায় ভেঙে পড়ে। তার কাঁধ দুটো কান্নায় যেন ওঠানামা করছে। তৌসির কোনোর উপর তাড়াহুড়ো করে না। হাতের জ্বলন্ত সিগারেটার ছাইটুকু গুজে রেখে নাচার চুলে হাত বুলিয়ে দিতে দিতে তার আঙ্গুলগুলো নাচার চুলের ভাঁজে ঢোকায়।
আস্তে স্বাভাবিক গলায় বলে, কে বলো তোকে আমি তালাক দেব? আমি কি তোকে বলেছি এমন কিছু? হঠাৎ কথাটা শুনে নাজা যেন ধাক্কা খেল। আরেক দফায় কান্না ভেজা চোখ তুলে তাকালো তৌসিরের বুক থেকে, নিজেকে সামলে নিয়ে সরিয়ে নেয়। বিস্ময় অবিশ্বাস্য ভরা দৃষ্টিতে তাকায় তৌসিরের দিকে, অবিচল মুখে দিকে অবিশ্বাস্য স্বরে বলে, এসব জানার পরও আপনি আমায় নিজের সাথে রাখবেন? যদি যদি আবারও আপনার বিশ্বাস নষ্ট করি? তৌসির মৃদু হাসে, সেই হাসিতে কোনো রাগ নেই, বরং আছে প্রশ্রয়। সে নিজে দু হাত বাড়িয়ে সযত্নে নাচার গলার ওপরে গড়িয়ে পড়া নোনা জলটুকু মুছে দেয়। শান্ত কণ্ঠে বলে, কোলে করবি? বললাম না তুই আমার বউ, তোর সব দোষ মাফ। নাচা শুধু স্তব্ধ হয়ে তৌসিরের দিকে তাকিয়ে থাকে। মানুষটা বড্ড অদ্ভুত, বড্ড রহস্যময়। এত বড় পাপ করার পরও সে কি ভীষণ শান্ত আচরণ করছে। এই প্রশান্তির আড়ালে সে কি আরো ভয়ঙ্কর ঝড় লুকিয়ে আছে? আচ্ছা, তৌসির কি সত্যি ওকে মন থেকে মাফ করলো, নাকি আড়ালে কোনো নির্মম স্বস্তি অপেক্ষা করছে ওর জন্য? এমন হাজারো প্রশ্ন নাজার মাথায় পাগলের মতো ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই তৌসির একদম তার মুখের কাছে এসে দুজনের নিঃশ্বাস এত মিশে যায়। তৌসির খুব নিচু স্বরে ফিসফিস করে বলে, এসব জেনেও কেন কিছু করলাম না জানিস? ভয় নাজার রক্ত হিম হয়ে যায়। ও আটকে যাওয়া গলা কাঁপতে কাঁপতে বলে, কেন? তৌসির ঠোঁটের করে ফুটে তোলে রহস্যময় হাসি। সে নাজার আরো কাছে এসে বলে, কারণ একবার তুই আমার সাথে বেইমানি করছিস, তুই তাহলে বিপদে ফেলেছিস ঠিকই, কিন্তু তাও আমার কোনো খবর ওদের দিসনি। তুই আমার কোনো ক্ষতি করিসনি, তার মানে তুই সত্যি আমার সাথে থাকতে চাস? নাজা মাথা ঝাঁকায়, হ্যাঁ সত্যি চাই। কথাটুকু শুনে তৌসিরের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না, নিজের উষ্ণ ঠোঁটজোড়া অতি আবেশে ডুবিয়ে দেয় নাজার নরম ঠোঁটে। নাজাও খানিকের জন্য অধর হয়েছিল, সেও নিজেকে ভাসিয়ে দেয় তৌসিরের আবেগের স্রোতে। দুজনের ঠোঁটের মিলন বন্ধনে পৃথিবীর সমস্ত কোলাহল যেন থামিয়ে দেয়। তৌসির পাগলা মহাবেগ কিছুটা শান্ত হতে নাজা তার কোমল আঙ্গুলগুলো গলিয়ে দেয় তৌসিরের মাথার পেছনে চুলে, আলতো করে বিলি কাটতে কাটতে তৌসির ওর বলিষ্ঠ দুহাতে নাচার সরু কোমরটা আষ্টি পৃষ্ঠে টেনে নেয়। কিছুক্ষণ তৃপ্ত নিঃশ্বাস ফেলে ছেড়ে দেয়, তারপর আচমকায় নাজাকে শূন্য ভাসিয়ে নিয়ে কোলে তুলে নেয়। ঘোর লাগানো মাদকীয় কণ্ঠে ফিসফিস করে বলে, ঘরে চল। হঠাৎ এই শূন্যে ভাষার অনুভূতি নাজা খিলখিল করে হেসে ওঠে, শক্ত করে খামচে ধরে তৌসিরের শার্টের কলার। ওর এই ঝর্ণায় ধারানো মতো রিনটিনে হাসি তৌসিরের বুকের প্রেমের বান তুলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, এমন করলে হাসবি, একদমই কাঁদবি না। কাঁদস কেন? এমনি হাসতেই থাকবি। দীর্ঘ এক প্রহর পেরিয়ে যায়। এখন নাজা কান্নার চোটে তৌসিরের দিশেহারা দশা। ওর এমন অকুল হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে যে তৌসির কোনোভাবেই শান্ত করতে পারছে না। বুকে আদর করতে গিয়েও নিজের বাদর হয়ে যাইতেছে। তৌসির বারবার আদরে ওর গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা পানি মুছে দিচ্ছে, বুকের পাশে নিবিড়ভাবে জড়িয়ে অনুনয় করছে, আর কাঁদিস না আমার কৈতরি, একটু ধৈর্য ধর। কিন্তু নাজা শুনছে না এসব। ঠিকই এসব বিহল মুহূর্তে দরজায় করানোর শব্দ পাশ থেকে ভেসে আসে তৌসিরের মেজো চাচি চিন্তিত কণ্ঠস্বর, কি হয়েছে বড় আব্বা? নাজা মন কইরা ডুকরাই কান্তাছেন কেন? জেনে টেনে ধরছে নাকি? সচরাচর নাজার এমন শব্দ করে কাঁদলে কেউ শোনে না, আর এখন যে শব্দে কাঁদছে শুনলে মনে হবে কেউ বোধহয় তাকে বেদম পেটাচ্ছে। বাড়িতে যেহেতু জিনের উপদ্রব আছে, তাই মেজো চাচির ধারণা নাজার ওপরও কোনো অসুরই আসর করেছে। নাজা চাচির কথাটা কানে যেতে নাজা তড়িঘড়ি নিজের কান্নার শব্দ গিলে ফেলে, শক্ত করে দু হাতে মুখ চেপে ধরে। তৌসির পড়ে যায় মহাবিপাকে। এখন সে কি জবাব দেবে ভেবে পায় না, তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে গলা জড়িয়ে তৌসির বলে, চাচি আম্মা ও স্বপ্ন দেখছে ওর বাপ চাচা সব কয়টা মইরা গেছে, তাই ঘুমের ঘরে এমন চেঁচামেচি করে কান্তাছে। ওপাশ থেকে মেজো চাচি আশ্বস্ত করে বলে, ও তাহলে তুই তেল পড়া লইয়া দাও আর দোয়া পইরা ফু দাও শরীরে। তৌসির হাঁপ ছেড়ে বাঁচে যেন, তড়ি ঘড়ি করে বলে, হ্যাঁ দিতাছি।